সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীবৃন্দ, আপনারা যে যেখানে বসে আমার আজকের এই লাইভ ক্লাস দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নওয়াবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন এবং উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে। এই পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আমি আজ থেকে ধারাবাহিকভাবে এই প্রোগ্রামিং ভাষা নিয়েই তোমাদের সাথে আলোচনা করে যাব এবং কিভাবে প্রোগ্রামিং কাজ করতে হয় সেটা আমরা জানবো। প্রোগ্রামিং থেকে কি কি প্রশ্ন কিভাবে আসে সবকিছু আমরা আলোচনা করব। তবে প্রথম দিকেই আসলে আমাদের এই প্রোগ্রামিং ভাষা কি, সেটা কয় ধরনের, কোনটার বৈশিষ্ট্য কি, গুণাবলী কি, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। কারণ এই অংশ থেকে যেমন সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক তেমনি পরবর্তীতে প্রোগ্রামিং করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়বস্তুগুলোকে জানা দরকার। তো এই অত্যাবশ্যকীয় যে প্রথম দিককার যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা আলোচনা করে নিয়েই তারপর আমরা ধাপে ধাপে সামনের দিকে এগোবো। তো আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে প্রোগ্রাম কি সেটি তোমরা বলতে পারবে, প্রোগ্রামের ভাষা কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, প্রোগ্রামের ভাষার শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন স্তরের যে ভাষার বৈশিষ্ট্য সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা প্রোগ্রামের সম্পর্কে একটু ধারণা নেব। সেটি হলো প্রোগ্রাম কি। প্রোগ্রাম কি? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক ও সুশৃঙ্খলভাবে কম্পিউটারের ভাষায় লিখিত কতগুলি কমান্ড বা নির্দেশের সমষ্টি বা তালিকাকে বলা হয় কম্পিউটারের প্রোগ্রাম। কি বলা হচ্ছে? ধারাবাহিক এবং সুশৃঙ্খলভাবে কম্পিউটারের ভাষায় লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। আমরা সাধারণত কোনো প্রোগ্রাম করে থাকি কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধান করার জন্য। আর এই সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে ধারাবাহিক এবং সুশৃঙ্খলভাবে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মালাকেই বলা হয়ে থাকে আসলে কম্পিউটার প্রোগ্রাম। প্রোগ্রামের ভাষা মনের ভাব প্রকাশ করার মাধ্যম হচ্ছে কি? ভাষা। অর্থাৎ যে কোনো কিছুর মানুষেরও মনের ভাব প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা। জাতীয় দেশভেদে এই ভাষার যেমন ভিন্নতা রয়েছে, ঠিক তেমনি কি রয়েছে, প্রতিটি ভাষারই কিছু নিজস্ব বর্ণ বা ব্যাকরণ রয়েছে। যেমন আমরা বাংলায় বলি আমি ভাত খাই, কিন্তু ইংরেজিতে কি বলি? আই ইট রাইস। ইংরেজিতে কিন্তু বলি না আই রাইস ইট, কারণ বাংলার ব্যাকরণ হচ্ছে আমি ভাত খাই আর ইংরেজির ব্যাকরণ হচ্ছে আই ইট রাইস। তো এটা বলতেছিলাম যে জাতিভেদে যেমন ভাষার ভিন্নতা রয়েছে, ঠিক তেমনি প্রতিটি ভাষারই কিন্তু কিছু নিজস্ব বর্ণ বা ব্যাকরণ রয়েছে। সো প্রোগ্রামিং ভাষা বলতে মূলত বোঝানো হয়েছে কম্পিউটারের ভাষাকে। এটি ব্যবহৃত হয়ে থাকে মূলত কম্পিউটারের প্রোগ্রাম লেখার কাজে। অর্থাৎ প্রোগ্রামিং ভাষা হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য তৈরি প্রোগ্রামের সংকেত বা এগুলোকে কোড বলা হয়ে থাকে। এক কথায় কম্পিউটারকে নির্দেশ প্রদান করার জন্য ব্যবহৃত ভাষাকে কি বলা হয়? প্রোগ্রামের ভাষা। আর এই কম্পিউটারের ভাষাই হচ্ছে মূলত প্রোগ্রামের ভাষা। কাজে প্রোগ্রামের ভাষা বলতে আমরা বুঝি কিছু নির্দেশ যা কি করবে? কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং এটি নির্ধারণ করবে মূলত কম্পিউটার কি ধরনের কাজ করবে সেগুলি। প্রতিটি ভাষার আমি বলেছি কিছু নিজস্ব শব্দ বা সিনট্যাক্স ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যমই হচ্ছে আসলে কম্পিউটারের ভাষা। ঠিক যেমন মানুষের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম কি? তার ভাষা। ঠিক তেমনি কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যমও কি হচ্ছে? কম্পিউটারের ভাষা। কিন্তু আমরা জানি কম্পিউটার বোঝে শুধুমাত্র তার নিজস্ব যে যান্ত্রিক ভাষা আছে সেটি, আর এই ভাষা তৈরি কেবলমাত্র 0 এবং 1 দিয়ে। সেটিও কিন্তু আবার কম্পিউটার সরাসরি বুঝে না। প্রকৃতপক্ষে কম্পিউটার সমস্যার সমাধানের ক্ষেত্রে ইয়েস 1 বা 1 এটি বুঝে থাকে বিদ্যুৎ প্রবাহের উপস্থিতিকে, আর নো অর্থাৎ 0 এটি বুঝে থাকে বিদ্যুৎ প্রবাহের অনুপস্থিতিকে। এই যে প্রোগ্রামের ভাষার কথা বললাম, বিভিন্ন ধরনের ভাষার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে এবং এই যে প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামের যে ভাষা, সেই ভাষাটাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যার একটি হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর একটি উচ্চ স্তরের ভাষা। এই যে নিম্ন স্তরের ভাষা, এর মধ্যে আবার দুই ধরনের ভাষা রয়েছে।
যার একটি হচ্ছে মেশিন ভাষা এবং অন্যটি অ্যাসেম্বলি ভাষা। তো প্রথমে আমরা জেনে নিই আসলে নিম্ন স্তরের ভাষা কি। যে স্তরের ভাষায় লেখা মেশিন নির্ভর তাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। আর কম্পিউটার সরাসরি বুঝতে পারে কিন্তু আসলে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা শুনতে খারাপ শোনালেও কম্পিউটারের কাছে এই ভাষাটির কিন্তু সবথেকে গুরুত্ব বেশি। তবে এই ভাষায় লেখা প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে কিন্তু চলে না। নিম্ন স্তরের ভাষায় লেখা প্রোগ্রাম তুলনামূলকভাবে এটা জটিল হয়ে থাকে। এই নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। জেনে নিই আমরা মেশিন ভাষা। কম্পিউটারের নিজস্ব ভাষা কি বলেছি? মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। আর এই ভাষাকে বলা হয়ে থাকে কম্পিউটারের মৌলিক ভাষা। এই ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে। ফলে এই ভাষায় রচিত প্রোগ্রাম কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কেননা কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা। আর যে যান্ত্রিক ভাষা রচিত হয়েছে 0 এবং 1 দিয়ে, কাজেই 0 এবং 1 দিয়ে যদি কোনো কিছু নির্দেশ দেওয়া হয় তাহলে কম্পিউটার কি সরাসরি সেটা বুঝতে পারে। যেমন আমাদের ভাষা কি? বাংলা ভাষা। আমাদের সাথে যদি কেউ বাংলায় কথা বলে বা কেউ যদি আমাদেরকে বাংলায় নির্দেশ দেয় তাহলে কি আমরা কিন্তু সেটা সরাসরি বুঝতে পারবো, এবং কেউ আমাদেরকে বাংলায় বললে আমরা সরাসরি বুঝে সেটার উত্তর করতে পারবো। কিন্তু বাংলা বাদে যদি অন্য কোনো ভাষায় কথা বলে তাহলে কিন্তু সেটি আমরা সরাসরি বুঝতে পারবো না। ঠিক তেমনি কম্পিউটারের সাথে যদি কম্পিউটারের নিজস্ব যে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা আছে সেটাতে কথা বলা হয় তাহলে কিন্তু কম্পিউটার সরাসরি সেটা বুঝতে পারে। তাছাড়া প্রতিটি কম্পিউটারের যান্ত্রিক ভাষার ব্যবহার ভিন্ন বিধায় কি করা যায় না, এক কম্পিউটারের জন্য তৈরি করা প্রোগ্রাম অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় না। অর্থাৎ কোন একটি ক্যাটাগরি কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম কেবলমাত্র ওই ক্যাটাগরির কম্পিউটারগুলোতে চলবে, অন্য কোনো কম্পিউটারগুলোতে নয়। এসব কারণে মেশিন ভাষাকে মূলত নিম্ন স্তরের ভাষা বলা হয়ে থাকে। তবে মেশিন ভাষা নিম্ন স্তরের ভাষা হলেও এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। যেমন এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে বিধায় এই ভাষায় রচিত প্রোগ্রাম কোনো প্রকার অনুবাদ করতে হয় না। যেমন আমাদের ভাষা বাংলা ভাষা, আমাদের সাথে কেউ যদি বাংলায় কথা বলে তাহলে কি আমরা সরাসরি সেটা বুঝে যাই। কিন্তু বাংলা বাদে অন্য কোনো ভাষায় যদি কেউ আমাদের সাথে কথা বলে, ফর এক্সাম্পল কেউ যদি আমাদের সাথে ইংরেজিতে কথা বলে তাহলে কি হবে, প্রথমে আমাদেরকে সেই ইংরেজির অর্থটা বুঝতে হবে। ইংরেজির অর্থটা বুঝে তারপর সেটার বাংলা উত্তর বের করে সেটাকে আমাকে আবার কি করতে হবে, ইংরেজি করে উপস্থাপন করতে হবে। কিন্তু মেশিন ভাষা যেহেতু কম্পিউটার নিজস্ব ভাষা, কাজে এই ভাষায় যদি সরাসরি কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় তাহলে কি কোনো রকম অনুবাদ করার প্রয়োজন নেই। যেমন আমাদের কাছে যদি কেউ বাংলায় কথা বলে আমাদের সাথে তাহলে কিন্তু আমাদের সেটা অনুবাদ করার প্রয়োজন পড়ে না। ঠিক তেমনি মেশিন ভাষারও একই গুণাবলী। এই ভাষা অনুশীলনের মাধ্যমে ধারণা অর্জন করা সম্ভব কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে। আসলে বিষয়টা হলো কি, এই ভাষা অনুশীলন করতে গেলে অবশ্যই কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কারণ এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে গেলে কম্পিউটারের মেমোরির অবস্থান, তার লোকেশন, তার অ্যাড্রেস, এই সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে একজন প্রোগ্রামারকে জানতে হয়। এই জন্য বলা হচ্ছে যে এই ভাষা অনুশীলনের মাধ্যমে কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কার্যকরী হয় দ্রুত এবং তাড়াতাড়ি। কেন বলেছি? সরাসরি কম্পিউটারের ভাষায় তাকে প্রশ্ন করলে সরাসরি উত্তর দিতে পারে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম বেশি উপযোগী হচ্ছে কম মেমোরি সম্পন্ন কম্পিউটারের জন্য। তবে মেশিন ভাষার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। যেমন মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। কারণ বলেছি মেশিন ভাষা ব্যবহৃত হয়ে থাকে শুধুমাত্র 0 এবং 1। এই 0 1 0 1 সাজিয়ে একটা প্রোগ্রাম লেখা এটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। আবার কখনো যদি 0 এর জায়গায় 1 বা 1 এর জায়গায় 0 একটু পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু বড় ধরনের একটা ভুল হয়ে যাবে। কাজে প্রোগ্রাম লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক সময় নিয়ে প্রোগ্রাম লিখতে হয় এবং সেটা কিন্তু অবশ্যই কিছু ক্লান্তিকর বটে। মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে হলে আমাদেরকে কি স্পষ্ট ধারণা থাকতে হবে কম্পিউটারের প্রতিটি নির্দেশ তার মেমোরির প্রকৃত অবস্থান সম্পর্কে। আরো অসুবিধাটা হচ্ছে যে মেশিন ভাষা মেশিন নির্ভর, ফলে কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরির মেশিনের জন্য রচিত কোনো প্রোগ্রাম অন্যান্য মেশিনগুলোতে সেটি চালনা করা যাবে না। আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি শনাক্ত এবং সংশোধন করা সেটি কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। কারণ বলেছি এখানে শুধু 0 এবং 1 ব্যবহার করা হয়। 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 কোনো একটা যদি বদল হয়ে যায় তাহলে কিন্তু সেটি খুঁজে বের করা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার বটে।
এবার আমরা জানবো অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে। অ্যাসেম্বলি ভাষায় নির্দেশ প্রদান করার জন্য ব্যবহার করা হয় কতগুলো সংকেত। এই জন্য অ্যাসেম্বলি ভাষাকে আবার সাংকেতিক ভাষাও বলা হয়ে থাকে। যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম রচনার এই কঠিন কাজকে অপেক্ষাকৃত সহজ করার জন্য এবং সেই সাথে সময় সাশ্রয় ও রচিত প্রোগ্রামের ভুল সংশোধন ও পরিবর্তনের কাজ সহজতর করার লক্ষ্যে কিন্তু মূলত ডেভেলপ করা হয়ে থাকে এই অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষায় কতগুলো নোমেনিক কোড বা সাংকেতিক কোড ব্যবহার করা হয়ে থাকে। মেশিন ভাষায় ব্যবহার করা হতো 0101, কিন্তু 01 এর কষ্টটাকে লাঘব করার জন্য কতগুলো সাংকেতিক কোড বা নোমেনিক কোডের সাহায্যে একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়, সেটিকে বলা হয় কি অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য অ্যাসেম্বলার নামক এক ধরনের ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়ে। কেননা আমরা বলেছি কম্পিউটার কেবলমাত্র বুঝতে পারে মেশিন ভাষা, মেশিন ভাষা ছাড়া কম্পিউটার অন্য কোনো কিছু বুঝতে পারবে না। কাজে মেশিন ভাষার বাইরে অন্য কোনো ভাষায় যদি কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় তাহলে সেটাকে অবশ্যই অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে দিতে হবে। যেমন আমরা বাংলা ভাষা বুঝি, চাইনিজ বা জাপানিজ ভাষা বুঝিনি, কিন্তু আমাদের সামনে কেউ যদি চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলে সেটি কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি চাইনিজ বা জাপানিজ ভাষাটাকে বাংলায় অনুবাদ করে আমাদের সামনে উপস্থাপন করে তখনই কেবল কিন্তু সেটি আমাদের জন্য সহজে বোঝা সম্ভব। ঠিক তেমনি কম্পিউটার যেহেতু কেবলমাত্র মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বুঝে থাকে, সেই কারণেই অন্য ভাষায় রচিত প্রোগ্রামকে অবশ্যই অনুবাদ করে সেটাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে দিতে হবে। এই কারণে বলছে যেহেতু অ্যাসেম্বলি ভাষায় কতগুলো নোমেনিক কোড ব্যবহার করা হয়, তাই এই অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে কম্পিউটারে অনুবাদ করে দেওয়ার জন্য অবশ্যই একটা অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন পড়বে। অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন সংকেতের সমন্বয়ে লেখা হয়ে থাকে। যেমন ADD, এটি লেখা হয়ে থাকে মূলত যোগ বা অ্যাডিশন করার জন্য। আবার SUB, এই শব্দটি লেখা হয়ে থাকে বিয়োগ বা সাবট্রাকশন করার জন্য। আবার MUL, এই শব্দটি লেখা হয়ে থাকে মাল্টিপ্লাই বা গুণ করার জন্য। ঠিক তেমনি DIV, ডিভ, এই শব্দটি লেখা হয়ে থাকে ডিভিশন বা ভাগ করার জন্য। আবার LDA, এটি লেখা হয়ে থাকে লোড বা অ্যাকুমুলেটরে স্টোর করার জন্য। এমনি অসংখ্য সাংকেতিক শব্দ বা নোমেনিক কোড ব্যবহার করা হয়ে থাকে এই অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করার জন্য। অ্যাসেম্বলি ভাষার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন এই ভাষায় প্রোগ্রাম রচনা করার জন্য মেমোরির অ্যাড্রেসের পূর্ণাঙ্গ বিবরণ জানার প্রয়োজন পড়ে না। আবার মেশিন ভাষার তুলনায় এই ভাষায় প্রোগ্রাম রচনা করা তুলনামূলক কিন্তু অনেক সহজ, কারণ মেশিন ভাষা 0101 এটা দিয়ে লিখতে হতো, আর এখানে কতগুলো সাংকেতিক শব্দ যেটি অনেকটা আমাদের পরিচিত বা আমরা সবসময় যে ব্যবহার করি তেমন কিছু শব্দ, এই শব্দগুলো মনে রেখে কিন্তু সহজে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যায়। এই ভাষায় প্রোগ্রাম রচনায় কম হয়ে থাকে ভুলের পরিমাণ, কারণ হচ্ছে মেশিন ভাষা 0101 একটা জিরোর জায়গায় একটা 1 যদি কোনোভাবে উল্টে যায় তাহলে ভুল হয়ে থাকতে পারে, কিন্তু অ্যাসেম্বলি ভাষায় সেই সম্ভাবনা একটু কম, কারণ সাংকেতিক শব্দগুলো জানতে পারলে বা জানা থাকলে আমরা কি করতে পারি, সহজে প্রোগ্রাম করে ফেলতে পারি। আর এতে অল্প পরিমাণ মেমোরির প্রয়োজন হয় এবং সহজতর হয় ডিবাগিং করা। ডিবাগিং করা অর্থে প্রোগ্রামে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে সেগুলোকে সংশোধন করা, এই কাজটিকে বলা হয় প্রোগ্রামের ভাষায় ডিবাগিং করা। তো যেহেতু এখানে কতগুলো সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়, কাজে সহজে এর ভুলটা খুঁজে বের করা সম্ভব এবং সেটি সংশোধন করা সম্ভব। অ্যাসেম্বলি ভাষার বেশ কিছু অসুবিধাও রয়েছে। যেমন এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অবশ্যই কি একটি অনুবাদক প্রোগ্রাম বা অ্যাসেম্বলারের প্রয়োজন পড়বে। কেননা আমরা বলেছি যে কম্পিউটার কেবলমাত্র মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষাকে বুঝে থাকে, কাজেই এই মেশিন ভাষার বাইরে অন্য যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করলে তাকে কি করতে হবে, অবশ্যই সেটাকে অনুবাদ করে মেশিন ভাষায় বুঝিয়ে দিতে হবে। যেহেতু একে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়, তাই এই প্রোগ্রাম চালু হতে বেশি সময় লাগবে। যেমন যদি আমার কাছে কেউ বাংলায় প্রশ্ন করে আমার কাছে, তাহলে কি আমি সরাসরি সেটার বাংলা খুব দ্রুত উত্তর দিতে পারবো, কিন্তু আমাকে যদি কেউ ইংরেজি বা অন্যান্য কোনো ভাষায় প্রশ্ন করে তাহলে কি হবে, প্রথমে আমাকে সেই ইংরেজিটা বুঝতে হবে, সেটার বাংলা অর্থটা বুঝতে হবে, তারপর আমাকে সেই অর্থের একটা উত্তর তৈরি করতে হবে, এরপর সেই উত্তরটাকে সেই ভাষায় রূপান্তরিত করে তার কাছে পাঠাতে হবে। ঠিক তেমনি কম্পিউটারকে যখন অ্যাসেম্বলি ভাষায় কোনো নির্দেশ দেওয়া হবে তখন এই অ্যাসেম্বলি ভাষাটাকে কি করবে, অ্যাসেম্বলার এই অনুবাদক প্রোগ্রাম সেটাকে অনুবাদ করে মেশিন ভাষায় কম্পিউটারের কাছে পৌঁছে দেবে। তারপর কম্পিউটার সেটি বুঝে
নির্দেশ পালন করবে, নির্দেশ পালন করার পর সেটিকে আবার যখন ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেবে তখন সেটাকে আবার অনুবাদ করে ব্যবহারকারী বোধগম্য ভাষায় ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে। এই কারণেই বলা হচ্ছে যে যেহেতু একে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়, তাই এই প্রোগ্রাম চালু হতে কি সময়ও বেশি লাগবে। আমরা যে ভাষার স্তর দেখলাম সেখানে আমরা বলেছি যে দুইটা স্তরে ভাগ করা হয়েছে, একটা নিম্ন স্তর আর একটা হচ্ছে উচ্চ স্তর। নিম্ন স্তরের মধ্যে ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। উচ্চ স্তরটা নিয়ে আমরা এখন আলোচনায় আসিনি, কিন্তু আমি এই দুইয়ের মাঝখানে একটা মধ্যম স্তরের ভাষা নিয়ে কথা বলবো। এই মধ্যম স্তরের ভাষায় যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষায় কখনো কখনো এটা নিয়ে প্রশ্ন আসে। কোন ধরনের প্রশ্ন আসে সেটি আমি একটু পরে বলবো। মূলত কম্পিউটারের মৌলিক ভাষা কি? মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা। মেশিন ভাষায় বিভিন্ন রকম অসুবিধার কারণে প্রচলন শুরু হয় কিন্তু মূলত উচ্চ স্তরের ভাষা। কারণ মেশিন ভাষার অসুবিধার কথাগুলো বললাম, এগুলো খুব কষ্ট সাপেক্ষ, ক্লান্তিকর, ভুল হলে খুঁজে বের করা খুবই কষ্ট সাপেক্ষ। এই ধরনের কিছু অসুবিধার কারণে কিন্তু আজকে আসলে এই উচ্চ স্তরের ভাষার প্রচলন শুরু হয়েছে। কিন্তু এই ভাষা অনেকটা, দ্যাট ইজ এই উচ্চ স্তরের ভাষা অনেকটা কিন্তু মানুষের ভাষার মতন। তার মানে আমরা সাধারণত যে সকল গ্রামার বা সিনট্যাক্স ব্যবহার করে থাকি উচ্চ স্তরের ভাষায় কিন্তু সেই ধরনের কিছু গ্রামার বা সিনট্যাক্স এখানে ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু প্রোগ্রামের ভাষা আছে যেগুলো উচ্চ স্তরের বৈশিষ্ট্য ধারণ করলেও নিম্ন স্তরের ভাষার কাছাকাছি অবস্থান করে। এই ভাষায় উচ্চ স্তরের সুবিধা যেমন পাওয়া যায়, ঠিক তেমনি আবার নিম্ন স্তরের ভাষায় আবার প্রোগ্রাম রচনা করাও যায়। কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনার জন্য বিট পর্যায়ের প্রোগ্রামিং ভাষা হচ্ছে মূলত মধ্য স্তরের ভাষা। যেমন সি বা সি প্লাস প্লাস, যে ভাষাটা নিয়ে আমরা কাজ করব, যে ভাষাটা নিয়ে আমরা প্রোগ্রামিং করব, এই সি বা সি প্লাস প্লাস এই ভাষাটাকে কিন্তু মধ্যম স্তরের ভাষা বলা হয়ে থাকে। কেন? এখানে যেমন ব্যবহার করা হয় উচ্চ স্তরের ভাষার বিভিন্ন স্টেটমেন্ট, প্রিন্টএফ, স্ক্যানএফ, ইফ, ফর, হোয়াইল, ঠিক তেমনি আবার কি করা হয় সরাসরি মেমোরির সাথে সংযোগ স্থাপন করে কাজ করার জন্য কিন্তু এই সি প্রোগ্রামিং এ পয়েন্টার ব্যবহার করে আবার কাজ করা যায়। পয়েন্টার ব্যবহার করে মেমোরি অ্যাড্রেসকে লোকেশন করেও কিন্তু কাজ করা যায় সি প্রোগ্রামিং এর মাধ্যমে। এই সি প্রোগ্রামিং যেমন উচ্চ স্তরের গুণাবলী বা বৈশিষ্ট্য আছে, ঠিক তেমনি সি প্রোগ্রামিং এর মধ্যে আবার এই যে নিম্ন স্তরের যে বৈশিষ্ট্য পয়েন্টার ব্যবহার করে কাজ করা এটাও রয়েছে। এই কারণেই কিন্তু এই সি প্রোগ্রামকে বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মধ্যম স্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। কখনো বা পরীক্ষায় প্রশ্ন আসে যে সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়ে থাকে বা সি কে কেন মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়ে থাকে। ওকে, এখন আমরা দেখব উচ্চ স্তরের ভাষা। এই উচ্চ স্তরের ভাষা কিন্তু আবার বেশ কয়েকটি ভাগে আছে, যেমন উচ্চ স্তর, অতি উচ্চ স্তর, ন্যাচারাল, দেখুন যেটাকে বলা হয়ে থাকে হাই লেভেল, ভেরি হাই লেভেল, ন্যাচারাল, সবগুলোই কিন্তু আসলে উচ্চ স্তরের ভাষার মধ্যেই অবস্থিত। কম্পিউটারের পক্ষে লো লেভেল ভাষা, যেটাকে আমরা মেশিন ভাষা বলে থাকি, এটি বোঝা সম্ভব হলেও কিন্তু এটি মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। কারণ মেশিন ভাষায় 0101 ব্যবহার করতে হবে, অ্যাসেম্বলি ভাষায় কতগুলো সাংকেতিক বা নিউমেরিক কোড ব্যবহার করতে হবে। তো এটি মেশিনের জন্য সুবিধা হলো, আসলে মানুষের জন্য বা ব্যবহারকারীর জন্য এটি কিন্তু একটু কঠিনই বটে। তাছাড়া লো লেভেল ভাষায় প্রোগ্রাম লেখা বলেছি কষ্টসাধ্য এবং শ্রমসাধ্য একটা কাজ। আর এই সকল অসুবিধা থেকে অব্যাহতি প্রচেষ্টার ফলে উদ্ভব হয়েছে কি এই সকল উচ্চ স্তরের ভাষা। এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। যেমন লো লেভেল ভাষার একটা সীমাবদ্ধতা ছিল, নির্দিষ্ট ক্যাটাগরির মেশিনে ছাড়া ওই প্রোগ্রামগুলো অন্য কোনো মেশিনে কাজ করবে না, কিন্তু হাই লেভেল ভাষায় রচিত প্রোগ্রাম যে কোনো ক্যাটাগরির মেশিনে কিন্তু চলে। তবে এই ভাষায় লেখা প্রোগ্রাম কিন্তু সরাসরি কম্পিউটার বুঝতে পারবে না, কেননা কম্পিউটার কেবলমাত্র বোঝে কি মেশিন ভাষা। কাজে মেশিন ভাষা বাদ দিয়ে অন্য যে কোনো ভাষায় রচিত প্রোগ্রাম এটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। আর এটি কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই একটি অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়বে। উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় আমাদের পরিচিত যে বাক্য, বর্ণ, চিহ্ন, সংখ্যা ইত্যাদি ব্যবহার করে। আর উচ্চ স্তরের ভাষা মানুষ দ্রুত লিখতেও, বুঝতেও, স্মরণ রাখতে পারে বলে এই ভাষায় খুব দ্রুত এবং সহজেই প্রোগ্রাম লেখা যায়। বহুল ব্যবহৃত উচ্চ স্তরের ভাষা হচ্ছেন বেসিক, কোবল, ফোটন, প্যাসকেল, অ্যালগল বা সি প্লাস প্লাস। এগুলো খুবই বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত একটি উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন হচ্ছে যে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম এটি কি করা যায়, যে কোনো ধরনের কম্পিউটার এটি ব্যবহার করা যায়। আর কি করা যায়,
নিম্ন স্তরের ভাষার চেয়ে উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করা সহজ এবং যুক্তি নির্ভর, কারণ আমাদের পরিচিত বর্ণ, বাক্য, ভাষা, গ্রামার, সিনট্যাক্স এগুলোই কিন্তু আসলে এই উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। উচ্চ স্তরের ভাষায় বিদ্যমান থাকে অসংখ্য লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন কি? একটি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় যে সকল ফাংশন, অর্থাৎ যে সকল ফাংশন প্রোগ্রামের প্রয়োজন পড়বেই, সেই সকল ফাংশনগুলোকে একটা ফাংশন আকারে তৈরি করে সেটা কি করা হয়, এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের লাইব্রেরির মধ্যে রেখে দেওয়া হয়। যখন একটা প্রোগ্রামারের কোনো প্রোগ্রাম করতে ওই অত্যাবশ্যকীয় প্রোগ্রামটি কাজে লাগবে, তখন সে কি করবে, শুধুমাত্র ওই প্রোগ্রামের নামটি তার প্রোগ্রামে ইনক্লুড করে দেবে, ওই ফাংশনের নামটি তার প্রোগ্রামে ইনক্লুড করে দেবে। তখন ওই ফাংশনটি লাইব্রেরি থেকে এসে তার প্রোগ্রামে ইনক্লুড হয়ে কাজ করবে। ঠিক আছে? যেমন একটা প্রোগ্রামের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় যদি বলি ইনপুট এবং আউটপুট। প্রোগ্রামে যদি ইনপুট না দিতে পারলাম তাহলে সে প্রোগ্রামের কোনো মূল্য নেই। আবার প্রোগ্রাম কাজ করার পর যদি আউটপুট হিসেবে কোনো কিছু না পেলাম তাহলে কি সে প্রোগ্রামের কোনো মূল্য নেই। কিন্তু প্রসেস সেটা একজন ব্যবহারকারীর চাহিদার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রসেস হতে পারে, কিন্তু ইনপুট এবং আউটপুট কিন্তু লাগবে। এরকম একটা অত্যাবশ্যকীয় প্রোগ্রাম যেটা প্রতিটি প্রোগ্রামেই লাগবে, এরকম একটা প্রোগ্রামকে ফাংশন আকারে তৈরি করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের লাইব্রেরিতে রেখে দেওয়া হয়। যখন কেউ প্রোগ্রাম নিয়ে কাজ করে, জাস্ট ওই ইনপুট আউটপুটের জন্য যে লাইব্রেরি ফাংশনটি আছে সেটি এই প্রোগ্রামে ইনক্লুড করে দিলেই ওখান থেকে সেই ফাংশনটি এসে এই প্রোগ্রামে কাজ করে। এই ধরনের ফাংশনকে বলে লাইব্রেরি ফাংশন। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই ভাষায় প্রোগ্রাম রচনা করার সময় আমাদের কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোনো ধারণা রাখার প্রয়োজন নেই, কারণ এখানে প্রোগ্রাম রচনা করতে গেলে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করি এবং সেই ভেরিয়েবলগুলোকে ধরেই প্রোগ্রামে কাজ করা হয় এবং ভেরিয়েবলগুলো স্বয়ংক্রিয়ভাবেই সে মেমোরি অ্যাড্রেস খুঁজে নিয়ে মেমোরিতে কাজ করে। কাজে এক্ষেত্রে আমাদের কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা রাখার প্রয়োজন পড়ে না। স্বাভাবিক ভাষার মতো উচ্চ স্তরের ভাষারও বেশ কিছু গঠনগত সিনট্যাক্স বা নিয়মকানুন রয়েছে। কাজের পরিধি বড় বিধায় এই ভাষায় লিখিত প্রোগ্রাম তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে। পরিধি বলতে নিম্ন স্তরের ভাষায় কোনো একটা নির্দেশ দিতে যদি 4-5 লাইন লেখা লাগে, সেক্ষেত্রে উচ্চ স্তরের ভাষায় সেই নির্দেশটি একটা লাইনে দিয়ে দেওয়া সম্ভব। যে কারণে নিম্ন স্তরের ভাষা 4-5 লাইনের জায়গায় এক লাইনে সেই সমস্যাটি সমাধান করে দেওয়া যায়। এই জন্য বলা হচ্ছে কাজের পরিধি বড় বিধায় এটা তুলনামূলকভাবে অনেক ছোট হয়ে থাকে। তবে এই উচ্চ স্তরের ভাষার সুবিধা যেমন আছে, ঠিক তেমনি কিছু অসুবিধাও রয়েছে। যেমন উচ্চ স্তরের ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, তাই কি হয়, এটির জন্য একটি অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়ে। উচ্চ স্তরের ভাষাকে অনুবাদ করার জন্য দুই ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে, একটি হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। এই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে যেদিন অনুবাদক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব সেই দিন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারে রান করতে বেশি সময় নেয়। কেননা আমি বাংলা ভাষা জানি বা আমরা বাংলা ভাষা জানি, আমাদের কাছে কেউ যদি বাংলায় প্রশ্ন করে তাহলে আমি বলেছি সরাসরি উত্তর দিতে পারবো। কিন্তু কেউ যদি বাংলা বাদে অন্য কোনো ভাষায় কথা বলে, ফর এক্সাম্পল কেউ যদি আমাকে চাইনিজ ভাষায় কথা বলে আমাদের সাথে, তাহলে আমি তো চাইনিজ বুঝবো না। এক্ষেত্রে কি মাঝখানে যে ট্রান্সলেটর থাকবেন উনি চাইনিজ ভাষাটাকে বাংলায় অনুবাদ করে আমার কাছে দেবেন। তারপর আমি একটা বাংলায় উত্তর করব। বাংলায় উত্তর করার পর ওই ট্রান্সলেটর ম্যান উনি কি করবে, ওটাকে আবার চাইনিজ ভাষায় রূপান্তরিত করে চাইনিজ ম্যানের কাছে পাঠাবে। যেহেতু এই উচ্চ স্তরের ভাষা বলেছে এটি কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, সেহেতু এটাকে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। ব্যবহারকারী যখন এই উচ্চ স্তরের ভাষা ব্যবহার করে একটা প্রোগ্রাম রচনা করে কম্পিউটারকে নির্দেশ দেয়, তখন মাঝখানে বসে থাকা ওই অনুবাদক প্রোগ্রাম কি করে, ওটাকে অনুবাদ করে কম্পিউটারের কাছে যান্ত্রিক ভাষা হিসেবে পাঠিয়ে দেয়। তারপর কম্পিউটার যান্ত্রিক ভাষা পড়ে সেটির ফিডব্যাক দেয়। ফিডব্যাক দিলে কি হয়, ওই অনুবাদক প্রোগ্রাম আবার ওটাকে আমাদের বোধগম্য ভাষা আমাদের সামনে তুলে ধরে। কাজে আমরা সহজে অনুমান করতে পারছি যে কেন এটি চালু হতে বা রান করতে বেশি সময় নিয়ে থাকে। উচ্চ স্তরের ভাষার জন্য অপেক্ষাকৃত বেশি মেমোরির প্রয়োজন হয়। এই বিষয়টি বোঝানোর জন্য আমি একটা গল্প বলতে চাই। সেটি হলো, সাধারণত আমাদের দেশে বিদেশি অনেক ডোনাররা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে থাকে অনেক গরিব বা দরিদ্র পীড়িত এলাকার মানুষের জন্য। তো কখনো কখনো যে সকল ডোনাররা এই ডোনেট গুলো করে, কখনো কখনো কিন্তু ডোনাররা ভিজিট করতে আসেন, আসলে যাদেরকে ডোনেট করা হয়েছে তাদের কাছে সুবিধাটা পৌঁছেছে কিনা এবং তারা সেটাতে সুফল ভোগ করতে পারছে কিনা এটি জানার জন্য কিন্তু আসে। এটা আমরা দেখে থাকি প্রায়।
এখন একজন ইংলিশম্যান, বিদেশি মানুষ, তিনি আসলেন, এসে প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তি সুবিধাভোগী তার কাছে গেলেন। তো তিনি তো আর ইংরেজি বুঝবেন না, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ, তিনি তো ইংরেজি ভালো বুঝবেন না। তো উনি তখন কি করেন, উনি কিন্তু সাথে করে একজনকে দোভাষী নিয়ে যান। তো দোভাষী নিয়ে গিয়ে উনি ওই ব্যক্তির কাছে যখন প্রশ্ন করেন, ইংরেজিতে প্রশ্ন করেন এবং মাঝখানে থাকা দোভাষী সেটাকে বাংলা করে তার কাছে দেয়। ওই ব্যক্তি আবার বাংলায় উত্তর করলে দোভাষী কি করে, আবার ইংরেজি করে ওই ইংলিশম্যানের কাছে পাঠিয়ে দেয়। এখন বিষয়টা হচ্ছে যে মেমোরি বেশি লাগে, বেশি মেমোরি প্রয়োজন হয়। কেন বললাম, যদি ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষটি, সুবিধাভোগী মানুষটি, সে যদি ইংরেজি বুঝতে পারত, তাহলে ইংলিশম্যান সরাসরি তাকে প্রশ্ন করতো, সরাসরি সে উত্তর দিত, তাকে কিন্তু সাথে করে ওই দোভাষীকে নিয়ে যেতে হতো না। এখন এক্ষেত্রে ওই ফরেনারকে কি করতে হয়, সাথে করে একজনকে দোভাষী বা ট্রান্সলেটরকে নিয়ে যেতে হয়। তো আমি যেটা বলতেছিলাম, বেশি মেমোরির প্রয়োজন নাই। এটার অর্থ হচ্ছে যে যখনই ওই ফরেনার দোভাষীকে সাথে করে নিয়ে যাবে, তখন কি অবশ্যই দোভাষীর জন্য একটা সিটের ব্যবস্থা করতে হবে, তাকে নিয়ে যাওয়ার জন্য একটা জায়গা বরাদ্দ করতে হবে, তাকে সাথে করে নিয়ে যেতে গেলে গাড়িতেও একটা জায়গার দরকার হবে। ঠিক তেমনি একটা উচ্চ স্তরের ভাষা, সে যখন কাজ করার জন্য মেইন মেমোরিতে লোড হয়, তখন কিন্তু সে একা একা লোড হতে পারে না। তখন তাকে অবশ্যই সাথে করে ওই ট্রান্সলেটর প্রোগ্রামকেও সাথে করে নিয়ে আসতে হয়। কারণ ওই ট্রান্সলেটর প্রোগ্রাম ট্রান্সলেট করে দিলেই না সে কি করতে পারবে, মেশিনের সাথে কমিউনিকেট করতে পারবে। তো সেই জন্য কি হয়, এই উচ্চ স্তরের ভাষার প্রোগ্রাম রচনা করতে গেলে মেমোরি বেশি প্রয়োজন হয়। কারণ ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অবশ্যই আপনার ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামকে সাথে করে নিয়ে আসতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এবারে একটা প্রশ্ন থাকবে, সেটি হলো বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? 5, 4, 3 নাকি 2? মনে রাখবে কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য অনুযায়ী, কারণ প্রোগ্রামের কিন্তু আরেকটা ভাগ আছে, সেটি হচ্ছে প্রজন্ম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম ভাবে। এখানে মেশিন ল্যাঙ্গুয়েজকে প্রথম, অ্যাসেম্বলিকে দ্বিতীয়, হাই লেভেলকে তৃতীয়, ভেরি হাই লেভেলকে চতুর্থ এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে পঞ্চম প্রজন্মের ভাষা বলা হয়ে থাকে। আমি কিন্তু সেটা বলছি না, আমি বলছি বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? 5, 4, 3 নাকি 2? সঠিক উত্তর হচ্ছে 2টি স্তরে ভাগ করা আছে, একটি নিম্ন স্তর আর একটি উচ্চ স্তরে। তোমাদের জন্য এবারে প্রশ্ন, কম্পিউটার নিজস্ব ভাষা কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা নাকি ন্যাচারাল ভাষা? আমাদের আজকে সমস্ত ক্লাসটা জুড়েই ছিল আসলে ভাষা, সেক্ষেত্রে সহজে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। ওকে, থ্যাংক ইউ যে দিতে পেরেছো যারা। সঠিক উত্তর মেশিন ভাষা। ওকে, তো তোমাদের জন্য এবারে প্রশ্ন হচ্ছে মধ্যম স্তরের ভাষা কোনটি? মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, সি ভাষা নাকি ন্যাচারাল ভাষা? আমরা উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার কথা বলেছি, এর মাঝখানে আমরা একটা মধ্যম স্তরের ভাষা কিন্তু বলেছি। কেন মধ্যম স্তরের ভাষা, কি কারণে মধ্যম স্তরের ভাষা বলা হয়, এটা কিন্তু আমরা এর মধ্যে আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা জেনেওছো যে মধ্যম স্তরের ভাষা কোনটি। তো সেটি কোনটি? সি, এটিকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। কেন বলা হয়েছিল? কারণ সি এর মধ্যে উচ্চ স্তরের ভাষার যেমন বিভিন্ন ফাংশন, প্রিন্টএফ, স্ক্যানএফ, ইফ, হোয়াইল ইত্যাদি রয়েছে, ঠিক তেমনি আবার কি সি ভাষা ব্যবহার করে পয়েন্টারের মাধ্যমে মেমোরির অ্যাড্রেসকে নিয়ে সরাসরি কাজ করা যায়। ওকে, তো তোমাদের জন্য এবারের প্রশ্ন হচ্ছে নিম্ন স্তরের ভাষা কত প্রকার? 1, 2, 3 নাকি 4? আমরা বলেছিলাম ভাষা বৈশিষ্ট্যের ভিত্তিতে এটাকে প্রধানত 2টি স্তরে ভাগ করা হয়েছিল, তাই না? তো সঠিক উত্তর তাহলে কি? আসলে 2টি, যার একটি হচ্ছে মেশিন ভাষা এবং অন্যটি অ্যাসেম্বলি ভাষা। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম প্রোগ্রাম কি, আরো জানলাম প্রোগ্রামের ভাষা কি, এবং জানলাম প্রোগ্রামের ভাষার শ্রেণীবিভাগ এবং বিভিন্ন স্তরে ভাষার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিয়ে যেতে চাই। তোমরা যারা পারো তারা এই কাজটিকে কমেন্ট বক্সে লিখে দেবে, আমি অবশ্যই সেটি দেখব এবং তোমাদেরকে অ্যাপ্রিশিয়েট করব। প্রশ্নটি হচ্ছে, উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখা সহজসাধ্য হলেও চালনা করা ধীর গতি সম্পন্ন কেন? সেটি ব্যাখ্যা দাও এবং যুক্তি দিয়ে একটু বুঝিয়ে লেখো। তো শিক্ষার্থীরা, এর সাথে আজকের ক্লাস শেষ হয়ে যাচ্ছে এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতোই।